চাচা কাহিনীতে সৈয়দ মুস্তাফা আলী লিখছেন, যে ব্যামোয় দেখবেন 57 রকমের ওষুধ, বুঝে নেবেন সে ব্যামো ওষুধে সারে না। কিন্তু ডেট এক্সপায়ার হওয়া ওষুধেই যদি আপনার শরীরে 57 রকমের ব্যামোর জন্ম হয়, তাহলে সেটা সত্যিই চিন্তার। ক্যানিং স্ট্রিটে মৃত ওষুধকে জীবিত করার যে অশুভ কারবারের হদিশ মিলেছে, তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ডাক্তারবাবুর লিখে দেয়া যে ওষুধটা আপনি আমি সকাল বিকেল খাচ্ছি, কে জানে সেটাও মেয়াদ পেরিয়ে যাওয়া কিনা। যেভাবে নিপুণ উপায়ে নেল পালিশ রিমুভার দিয়ে এক্সপায়ারি ডেট তুলে দিয়ে ভুয়ো তারিখে স্ট্রিপ বসিয়ে এই মারণ কারবার চলছিল, দেখলে শিউরে উঠতে হয়। আরও আতঙ্কিত হই যখন জানতে পারি নামকরা একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা এই পাপ ব্যবসার সঙ্গে যুক্ত। এক্সপায়ারি ডেট দেখেই তো আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধটা কিনি, কিন্তু সেখানেও যদি এমন মিথ্যে, এমন প্রতারণা, এমন বিশ্বাসভঙ্গ মিশে থাকে, মানুষ যাবেন কোথায়? আমরা এই আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কিভাবে চলছিল এই কারবার। দেখুন, রামায়ণে হনুমানের আনা সঞ্জীবনীতে সুস্থ হয়ে উঠেছিলেন লক্ষণ, কিন্তু কলিযুগে সেই সঞ্জীবনী হয়ে উঠেছে বিষ। হ্যাঁ, এরকমই মেয়াদ পুরনো ওষুধের মারণ কারবারের পর্দা ফাঁস করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের দুজনকে, যাদের মধ্যে রয়েছেন ওষুধের হোলসেলার হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা রিনেশ সারৌগি এবং বড়বাজারের ক্যানিং স্ট্রিটের ছাপাখানার মালিক পবন ঝুনঝুনওয়ালা। কিন্তু যেসব ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, সেই সব ওষুধ বাজারে কিভাবে চালানো হতো? পুলিশ সূত্রে দাবি, দুই নামী ওষুধ কোম্পানির কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনতেন হোলসেলার রিনেশ সারৌগি। তারপর সেই সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাঠিয়ে দেওয়া হতো ক্যানিং স্ট্রিটের ছাপাখানায়। সুকৌশলে ওষুধের স্ট্রিপ বা শিশি থেকে নেল পলিশ রিমুভার দিয়ে মুছে দেওয়া হতো এক্সপায়ারি ডেট। ধরুন, একটা ওষুধের এক্সপায়ারি ডেট লেখা রয়েছে ডিসেম্বর 2013, কৌশলে সেটা করে দেওয়া হলো ডিসেম্বর 2018। এভাবেই নতুন মোড়কে বাজারে ছড়িয়ে দেওয়া হতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ। অজান্তে আমি আপনি সেই ওষুধ খেয়েও ফেলতাম। এর নেপথ্যেও ছিল বিপণনের কৌশল। পুলিশ সূত্রে দাবি, নতুন তারিখ দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাপাখানা থেকে ফিরে যেত হোলসেলার রিনেশ সারৌগির কাছে। এরপর স্টকিস্টকে ওই ওষুধ দিয়ে দিতেন রিনেশ। সেখান থেকে দোকানে দোকানে পৌঁছে যেত মেয়াদ উত্তীর্ণ ওষুধ। তারপরই সেই সব ওষুধ চলে যেত সাধারণ মানুষের হাতে। অর্থাৎ অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার লাভ হতো, যারা মৃত ওষুধকে জীবন্ত করত তাদেরও লাভ হতো। ক্ষতি হতো শুধু সাধারণ মানুষের, যারা সরল বিশ্বাসে ওইসব ওষুধ কিনতেন। ওষুধ ব্যবসায়ীর গুদাম ও ক্যানিং স্ট্রিটের ছাপাখানা থেকে 3.5 লক্ষ টাকার 4 পেটি ট্যাবলেট ও ক্যাপসুল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সবগুলি মেয়াদ উত্তীর্ণ এবং তারিখ রিপ্রিন্ট করা। শুক্রবার ধৃতদের ব্যাংশাল আদালতে তোলা হয়। যেহেতু আমাদের কোর্ট 3 দিন বন্ধ থাকছে, সেই কারণে 14 তারিখ আমরা প্রেয়ার করেছিলাম যে 14 তারিখে আমাদের বেল হিয়ারিংয়ের অপরচুনিটি দেওয়া হোক, কিন্তু লানেট কোর্ট সেটা প্লিজ না হয়ে উনি 18 তারিখ পর্যন্ত পিসি দিয়ে দিলেন। বেশিরভাগ মানুষই এক্সপায়ারি ডেট দেখে ওষুধ কেনেন, কিন্তু সেই তারিখেই যদি গরমিল থাকে, তাহলে সাধারণ মানুষ করবেটা কি? এটা তো এক অর্থে জেনে শুনে বিষ পান। তবে এই জানাটা কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের নয়, জাল কারবারিদের। সুতরাং সাবধান। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। গবেষক ডক্টর দীপ্যমান গঙ্গোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি, আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, ধরুন ডাক্তারবাবু প্রেসক্রাইব করলেন, আমি দোকানে গিয়ে ওষুধটা কিনলাম, অ্যান্টিবায়োটিক্স। সেখানে কি ধরনের বিপদ আমার হতে পারে? এটা কি ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া বা কোনো সংস্থা আছেন যারা এই এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরে একটা ওষুধ খেলে কি শারীরিক প্রতিক্রিয়া হতে পারে, তার কোনো অ্যাকাউন্ট আছে? সেটাই এখানে মুশকিল, কারণ শেলফ লাইফ, এক্সপায়ারি ডেট হচ্ছে শেলফ লাইফ। আপনার ওষুধ খোলা হয়নি, তার শেলফ লাইফ কতটা। তো এই এক্সপায়ারি ডেটটা ধার্য হয় যে এই শেলফ লাইফে এক্সপায়ারি ডেট অবধি 90% গুণাগুণ বজায় আছে, তার উপর বেস করে 90% অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইজ ইনট্যাক্ট। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিও যেহেতু তারা এক্সপায়ারি ডেট দিচ্ছে, তারা অত অবধি টেস্টটা করে যে 90% আছে কিনা। আমি 2 বছর দিয়েছি, 90% আছে কিনা। তারপরে তো এফেক্টিভনেসটা কমবে 90%, কিন্তু তার সঙ্গে ক্ষতিকর অংশটাও তো বাড়তে পারে। না, এখানে একটা জিনিস বলার আছে। হ্যাঁ, দেখুন, কোন ওষুধের কমবে কোন ওষুধের কমবে না সেটা তো দেখছে না কেউ। এখানে একটা অনিশ্চয়তা থাকে। একদম। এবার স্বাস্থ্য এমন একটা জিনিস যেখানে অনিশ্চয়তা হয়। ঠিক। যেমন এই জিনিসটায় সুন্দর একটা কাজ হয়েছে এই কবছর আগেই ইউএসএতে, ওদের ওখানে প্রচুর ওরা স্টক পাইল করে মিলিটারিতে ড্রাগস। তো এফডিএ একটা প্রোগ্রাম নেয়, স্লেপ, শেলফ লাইফ এক্সটেনশন প্রোগ্রাম। তো তাতে ওরা যত মেডিসিন আছে তার শেলফ লাইফ পার হয়ে যাওয়ার পরেও তাদের গুণাগুণ বজায় আছে কিনা দেখ। ওরা যখন সেটা করে, আমাদের এখানে তো ভুলে যান এগুলো করার, তো ওরা সেটা করে এবং করে ওরা পায় অলমোস্ট বোধহয় 28% ওষুধের গুণাগুণ পড়ে যাচ্ছে।
হ্যাঁ, তো তারা তো সেই লিস্টটা দিচ্ছে না ঠিক। আপনাকে। তার মানে কি, কিছু ওষুধের হয়তো কমবে না, কিছু ওষুধের কমবে, বা কিন্তু আরো আপনি- মারাত্মক ধরুন অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে বা এমন কিছু উপাদান তার ভেতরে এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পর সেটা তো ব্যবহার করার কথা নয়, এমন কিছু উপাদান তৈরি হলো যেটা শরীরের পক্ষে তার সাইড এফেক্টস ইত্যাদি মারাত্মক খারাপ। মানে সেগুলো Antibody তৈরি সবেরই হয়। মানে একটা পসিবিলিটি হ্যাঁ, আছে। হ্যাঁ। সব দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। একটা হচ্ছে যে আমরা যত ওষুধ গবেষণা থেকে যখন একটা ওষুধ বেরোয় 15 বছর লাগে, হ্যাঁ। কেন লাগে? ঠিক, সেটা লাগে এই দেখার জন্য যে একটা উইন্ডো অফ এফিকেসি থাকে, ঠিক। মানে কাজ করে একটা উইন্ডোর হ্যাঁ, তো সবসময় গবেষকরা বা তারপরে চিকিৎসকরা এরা চেষ্টা করেন যে একটা ডোজে দেওয়া হবে, সেটাতে কাজ করবে, তার থেকে বেশি দেওয়া হচ্ছে না, কারণ তাতে টক্সিক হবে, সাইড এফেক্ট হবে, আবার নিচে গেলে কাজ করবে না। হ্যাঁ, এবারে আপনি যখন উইন্ডোটা ক্রস করে গেলেন, এক্সপায়ারি ওষুধে উইন্ডোটা ক্রস করে গেলেন, তখন তো চিকিৎসকের হাতেও কোনো উপায় নেই বোঝার যে কেন কাজ করছে। আমি অবশ্যই ডাক্তারবাবুদের প্রতিক্রিয়ায় আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো কিভাবে এই জাল ছড়িয়েছিল এবং শেষ পর্যন্ত কিভাবে এর একটা অংশকে গ্রেফতার করা হলো। দেখুন, নিমেষে বদলে গেল মেয়াদের তারিখ। যা কাল ছিল মেয়াদ উত্তীর্ণ, আজ হয়ে গেল মেয়াদি। জালিয়াতির এই খেলার কুশীলব কোনো একজন ব্যক্তি বা কোনো সংস্থা নয়। তদন্তকারীরা জানতে পেরেছেন নেপথ্যে রয়েছে একটা বড় সড় চক্র। সহজ করে বললে, সূর্যকে যদি মেয়াদ উত্তীর্ণ ওষুধের কারবার ধরা হয়, তাহলে গ্রহের তালিকায় রয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, হোলসেলার, স্টকিস্ট। চক্রের এইসব কুশীলবদের কৌশলেই সাধারণ মানুষের হাতে তাদের অজান্তেই পৌঁছে যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ নানা ওষুধ। কিন্তু এই চক্রের কথা পুলিশ জানল কিভাবে? সূত্রের খবর, বৃহস্পতিবার লালবাজারে অভিযোগ দায়ের করেন স্টেট ড্রাগ কন্ট্রোলার। সেখান থেকে জালিয়াতি কারবারের পর্দা ফাঁস। বড়বাজারের ক্যানিং স্ট্রিট থেকে হাওড়া, কান টানতেই খোঁজ মেলে মাথার। প্রথমে গ্রেফতার করা হয় বড়বাজারের ছাপাখানার মালিক পবন ঝুনঝুনওয়ালাকে। তারপর ধরা পড়েন হাওড়া গোলাবাড়ির বাসিন্দা রিনেস সারৌগি। গোলাবাড়ির বাসিন্দা হলেও বেলুড়ের এই আবাসনে একটি গুদাম কিনে রেখেছিলেন রিনেস। পুলিশ সূত্র দাবি, এই গুদামেই রাখা হতো মেয়াদ উত্তীর্ণ পেটি পেটি ওষুধ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে যে বিল্ডিং, এখান থেকেই কিন্তু 3 পেটি ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। একদম ভেতরের দিকে, নিচের দিকে 322 জিটি রোড হাওড়া লেখা, এবং ওপরে মেডিসিন হোলসেলার, এবং এরকম একটা বোর্ড ওপরে রয়েছে, এবং এখানেই কিন্তু পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। কিন্তু দিনের পর দিন সবার চোখে ধুলো দিয়ে কিভাবে চলতো মেয়াদ উত্তীর্ণ ওষুধের বেআইনি কারবার? গত পরশুদিন যখন পুলিশ অ্যারেস্ট করেছে, তখন আমরা জানতে পারলাম। জানানোর পর আমরা মেয়র রথীন চক্রবর্তীকে জানাই। পুরসভার তো আগেই নজরে আসা উচিত ছিল, কিন্তু গত পৌরসভা এই কাজটা করেনি, যার জন্য আমরা এই বিপদের সম্মুখীন হলাম। ধৃতদের জেরা করে চক্রে জড়িত বাকিদেরও খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই 2 ওষুধ প্রস্তুতকারী সংস্থার নাম জানা গিয়েছে। তারাই হোলসেলারকে কম দামে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করতে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই 2 ওষুধ প্রস্তুতকারী সংস্থার কয়েকজন আধিকারিককে চিহ্নিত করা হয়েছে। তাদের ওপর নজর রয়েছে তদন্তকারীদের। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ভাস্কর ঘোষ ও সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি অলোকদের কাছে যাবো। অলোকবাবু, আপনাকে যেটা জানতে চাইবো, সাধারণ মানুষ যাবেন কোথায়? আমার মনে আছে 3-4 বছর আগে একটা সর্বভারতীয় সংস্থা একটা সমীক্ষা চালায়, গোটা দেশে অবশ্য। তাতে বলা হয়েছিল যে প্রতি 4টে ওষুধের মধ্যে একটি জাল। আজকে ক্যানিং স্ট্রিট থেকে যে সাধারণ মানুষরা ওষুধ কেনেন, একটাই কারণে কেনেন, সেটা হচ্ছে অন্য যে কোনো এলাকার থেকে এখানে কমিশন বেশি পাওয়া যায়। এবং এটা সব থেকে মারাত্মক অংশ এটা যে এই ডিস্ট্রিবিউশন চেন, মানে ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটার, রিটেল শপ, এর ভেতরে ডিস্ট্রিবিউশন চেন ধরে বিভিন্ন দোকানেও পৌঁছে যাচ্ছে। সুতরাং সাধারণ মানুষ কোথা থেকে ওষুধ কিনলেন নিরাপদে, যে কারণে তিনি কিনলেন সেই কারণটা ফুলফিল হবে এবং ক্ষতিকর দিকটা এড়ানো যাবে। এরকম কোনো সলিউশন আছে আপনার কাছে? সলিউশন এই মুহূর্তে আমার কাছে নেই, যতক্ষণ না পর্যন্ত ড্রাগ কন্ট্রোল অথরিটি আরেকটু অ্যাক্টিভ হবে। আচ্ছা, যেমন ধরুন, এখানে আমি দেখলাম ওনারা প্রথমে লালবাজারকে খবর দিলে, দিয়ে ওষুধটার হদিশ করলে। এবার দেখুন, ওষুধ যেখানে আছেন সেখানে কিন্তু ডিরেক্টলি ওনারাই যেতে পারেন। ওনার যেতে পারেননি কেন সেটাই আপনাকে বোঝাচ্ছি। তার কারণ আমার ধারণা ওনার কোনো ওষুধ কেনা বেচা করার লাইসেন্স নেই, তার জন্য ওনারা যেতে পারেন। ঠিক আছে, যেমন দেখবেন এরকম পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে অজস্র আছে, বিশেষত বর্ডার এলাকায় লাইসেন্সবিহীন ওষুধের দোকান হাজার হাজার আছে, যেগুলোকে ড্রাগ কন্ট্রোল অথরিটি সরাসরি পৌঁছতেই পারে না। সেখানে দেখুন, যদি বেআইনি কাজ হয়, এক্সপায়ার্ড ওষুধগুলো, এবং সেই সমস্ত জায়গা দিয়ে চ্যানেলাইজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই দেখুন আজকে ডিসকাউন্টের তো ছড়াছড়ি। আপনি 10, 15, 20, 28, 70, 80, যত বেশি ডিসকাউন্ট তত বেশি সন্দেহ নয়।
প্রশ্নটা মাথায় আসে না? আমি বলছি না ডিসকাউন্ট দেওয়া যায় না, একদম এটা নিয়ে একটা বড় অনুষ্ঠান হতে পারে। প্রাইসিং, ওষুধের প্রাইসিং কি হওয়া উচিত, কতটা হয়, কতটা ডিসকাউন্ট দেওয়া যায়, সেটা অনেক বড় একটা বিষয়, সেটা নিয়ে আলোচনা অনেকক্ষণ লাগবে। কিন্তু দেখুন এই যে জায়গাটা এখানে, যেখানে খুব বেশি ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যারা আছে তারা এটা দেখেন না, দেখা National কি বলবো, body যেটা অজস্র আছে। চিঠি দিয়ে তারা উত্তরই দেন না, কিছু কাজই করেন। এই তো আমি বলছি গত 2013 সালে নতুন ডিপিসি হলো, বহু ওষুধের দাম কমলো, তারপরেও সেইগুলো বেশি দামে বিক্রি হচ্ছে, খবর হয়েছে, তার সত্ত্বেও কোনো অ্যাকশন নেই। চিঠি করা হয়েছে, তাদের কাছে চিঠি পৌঁছেছে, ড্রাগ কন্ট্রোল অথরিটি এসছে, আসার পরে তারা বলছেন আমাদের লোক নেই, আমরা করতে পারবো না। আপনি বলছেন এই যে কমিশন ভ্যারি করছে এটাও যথেষ্ট সন্দেহজনক। এক্স্যাক্টলি, যেখানে বেশি কমিশন সেটা তো বেশি সন্দেহজনক। আমি বলি সেখানে বেশি সুপারভিশন রাখুন, মানে মনিটরিং রাখুন, যেখানে বেশি ডিসকাউন্ট মনিটরিং। আমি বলছি আমি আরেকটা অপ্রিয় প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি বাজারে যে দোকান থেকে কিনছি, তিনি যে দোকানদার আমায় বিক্রি করছেন তিনি কি সম্পূর্ণ ইনোসেন্ট? তিনি জানছেন না, তিনি শিকার হচ্ছেন নাকি তিনিও আমায় ঠকাচ্ছেন? দুটো হতে পারে। একটা হচ্ছে পরিষ্কার বলি, লোভে মানুষ করে। আর একটা হচ্ছে টেকনোলজিটা আজকে যে জায়গায় পৌঁছেছে, অথরিটিরাও এখন বুঝতে পারে না। দুটো পাশাপাশি রাখলে যেটা অরিজিনাল সেটাকে অনেক সময় মনে হতে পারে আপনার এটা বোধহয় ডুপ্লিকেট। তার কারণ যারা এগুলো করেন, আমার ধারণা তারা কিন্তু অনেক বেশি কশাস থাকেন, অনেক বেশি কশাসলি করেন। তার ফলে অনেক, যেমন দেখবেন আমরা যদি নোট নিয়েও ভাবি, দেখবেন দুটো চারটে নোট পাশাপাশি রাখবেন, একটা আলাদা আলাদা লাগছে। কিন্তু জাল নোটে নরমালি দেখবেন হয়তো সেরকম দেখা যাচ্ছে। কিন্তু আমি বলছি জাল ওষুধের ক্ষেত্রে তো এটা মারাত্মক ফল। আমি বলছি নোটে আপনি প্রতারিত হলেন, বুঝতে পারলেন, আমি ওই জায়গায় আসছি, আমি বোঝানোর চেষ্টা করছি। মানুষের শরীর নিয়ে টেকনোলজি যেখানে পৌঁছেছে সেখানে কিভাবে আমরা প্রতারিত হই, এবং একটা সাধারণ মানুষের বোঝার চান্স বা সুযোগ কত কম। তার কারণ হচ্ছে বহু আগে ওষুধ, ভেজাল ওষুধ যেটা বাজারে পাওয়া যেত, সেগুলোতে ফেক মেটেরিয়াল থাকতো, ময়দা দেওয়া থাকতো, যেগুলো আমরা অনেক দেখেছি, অনেক টেস্টে পাওয়া গেছে। এখন দেখবেন টেস্ট করে ওষুধে একই জিনিস পাবেন। তার কারণ কি? কেন বলছে? এই কারণে আপনি টেস্ট করে দেখবেন, সেই ওষুধগুলো ধরা পড়ার পরে টেস্ট করে দেখবেন, সেই ওষুধ কোম্পানি বলবে আমি বানাইনি, অথচ দেখা যাবে একই মেটেরিয়াল আছে, বাজারে বিক্রি হচ্ছে রমরম করে। সেইগুলো ড্রাগ কন্ট্রোল অথরিটি বহু ক্ষেত্রেই জানেন, কিন্তু অ্যাকশন হয় না। ঠিক আছে, আমি বলি এবার দেখুন, ওষুধটা যখন অন্য জায়গায় তৈরি হলো তো ফেক হলো, সেই ওষুধ কেন বাজারে বিক্রি হবে? তার কারণ হচ্ছে যেটা 10 টাকা ওষুধটা তৈরি করতে লেগে সেটা 200 টাকায় বিক্রি হয়। একটা লোক সেই পদার্থ দিয়ে যদি ওষুধটা বানায়। আমি দ্রুত একবার চলে যাব সরাসরি স্বাস্থ্য দপ্তরে, যেখানে এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্ট কি আছে আমরা জানার চেষ্টা করব সরাসরি। যে 3 মেম্বার কমিটি যে সেট আপ করা হয়েছিল, ওখানে ডক্টর ধালি, গোপাল কৃষ্ণ ধালি, যে HOD অফ গ্যাস্ট্রো SSKM, আর প্রফেসর সার্জারি ওখানে ডক্টর সাহা অ্যান্ড ডক্টর সতপতি, ডাইরেক্টর হেলথ সার্ভিস। এই 3 কমিটি যে সেট আপ করা হয়েছিল সেটা আজকে জাস্ট একটু আগে দিয়েছেন। মাঝখানে বাজেটের দিন ডক্টর সাথী ব্যস্ত হয়ে গেছিলেন। সো রিপোর্ট জমা পড়েছে। রিপোর্টে এখনও গভর্নমেন্টের যে নিয়ম আছে, এক্সামিনেশন হবে, ডিটেইলড এক্সামিনেশন করে তাদের যে আছে স্টেপস সেটা নেওয়া হবে। কিন্তু ইন জেনারেল যে সামারি হিসাবে বলতে পারছি কি নেগলিজেন্সের যে এভিডেন্স, সেটা যে আগেও বলা হয়েছিল সেটা আরও ভালো করে যাতে বলা হয়েছিল কি কোথায় কোথায় কার আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে। আর বিলিং ইত্যাদি যে ইস্যুজ আছে সেটাও বেরিয়ে এসছে। মাল্টিপল চার্জেস ব্যাপার আছে, প্রসিজার না করে তার টেস্ট করা, সেটাও এভিডেন্স কিছু পাওয়া গিয়েছে, তো সেটাও পাওয়া গিয়েছে। অ্যান্ড থার্ড হচ্ছে একটা যে সিডি, যে এনজিও এমবলাইজেশন সিডি আছে, সেটা 3 মেম্বার কমিটি এখনও সাসপেক্ট করছেন, ওটা উনি ফাইনাল বলেন সাসপেক্ট করছেন রিগার্ডিং অথেন্টিসিটি অফ দ্যাট সিডি। তো সেই জন্য সেটা ফার্দার এক্সামিনেশন জন্য যাতে আছে কি না সেটা দেখার জন্য ওনার রেকমেন্ডেশন। আর প্রত্যেক ডিলে তো হয়েছিল, সেটা আছে। তো এই সব ব্যাপার নিয়ে এফডি ব্যাপারটা, বিলিং ওভার বিলিংয়ের ব্যাপারটা আছে, চার্জিং ফর প্রসিজার নট ডান, এসব ব্যাপারটা নিয়ে এখন ল উইল টেক্স ইটস ওন কোর্স। ডিটেল বললাম এক্সামিনেশন করতে হবে ডিপার্টমেন্টকে। আমরা জাস্ট রিপোর্ট একটু আগে পড়েছে। আর এখানে যেহেতু কিছু যদি ক্রিমিনাল ইন্টেন্ট যেখানে আছে, ওখানে পুলিশ ইনভেস্টিগেশন করে যার লায়াবিলিটি আছে ফিক্স করতে হবে। আর যেখানে আইজ আই সেড ল উইল টেক্স ইটস ওন কোর্স। আপনারা তো বলেছিলেন যে প্রথম তদন্ত রিপোর্টের পরে যে ঠিক কারা কারা দোষী তাদেরকে নির্দিষ্টভাবে তাদের বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কতজনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে? প্রমাণ পাওয়া গেছে, কিন্তু আমি কারোর নাম বলা উচিত না, আমি বলবো না, কিন্তু আছে ডিফারেন্ট লেভেলে আছে।
পার্সনস আছে, আর সেটা যেহেতু কোনো লোকের এরকম ইনকোয়ারির ভিত্তিতে বলা উচিত না, কারোর নাম বলবো না, কিন্তু নাম আইডেন্টিফাই করতে পেরেছে টিম, কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন যখন পুলিশ করবেন তখন ওনারা আরও ভালো করে বলতে পারেন। হ্যাঁ, এখানে ইয়েস ডক্টরস আছেন, বললাম তো একটু ডিফারেন্ট, ইট কুড ভ্যারি বিকজ কিছুটা পার্ট আছে রিগার্ডিং দিস, যখন বিলিং ইত্যাদি যে ইস্যুজ আছে এটা মাল্টিপল লেভেলসে হয়েছে ডিসিশন মেকিং, কিছু ক্ষেত্রে ওরা বলছে কি আমাদের উপর থেকে হয়েছে, সো দিস আর 4-5% ওখানে আছে, কিন্তু বলেছে আর এই টেকনিক্যাল লোকের মধ্যে 4-5 জন আছে, কিন্তু দ্য থিং ইজ দ্যাট এটা যে আইডেন্টিফিকেশন আছে সেটা এখন ফার্দার ইনভেস্টিগেশন, বিকজ সিডি ব্যাপারে আমরা জানতেই পারছি না, যদি কিছু থাকে তাহলে কী হবে, সেটা অথেন্টিসিটি ব্যাপারে কোনো ইস্যু থাকলে পারে, এই জন্য এটা ফার্দার ইনভেস্টিগেশন হবে থ্রু পুলিশ, বিকজ যাতে এটাকে যদি আমাদের লিগ্যাল প্রসিডিং যে করতে হবে সেটা ডিকোর্স করা হবে। একটা বিষয় আপনাদের বলেছিল যে সিডি, সেই সিডি কি জমা পড়েছে? হ্যাঁ, সিডি জমা পড়েছে, এই জন্য সিডি অথেন্টিসিটি নিয়ে যেহেতু কমিটির একটা ডাউট আছে, সেটা আছে যে পোস্টমর্টেম রিপোর্ট প্লাস সিডির যে দে আর এক্সপার্ট, আই উইল নট বলতে পারবো না, ওটা ভেজে ওনারা সাসপেক্ট করছেন, ওখানে বলছে সাসপেক্ট করছেন, এই জন্য দে আর রেফারিং এটা প্রপার ইনভেস্টিগেশন থ্রু পুলিশ অ্যান্ড ফরেন্সিক এটা করা হোক। হ্যাঁ, সেটা নিয়ে ওনার সাসপিশন আছে, সাসপিশন আছে, সেটা নির্মূল করতে গিয়ে ফার্দার স্টেপ নিতে হবে। এই যে আপনার গাফিলতি, চিকিৎসায় গাফিলতি, সেক্ষেত্রে কি ধরনের পয়েন্ট এসেছে, কি উল্লেখ রয়েছে? ওই নেগলিজেন্স ডিফারেন্ট লেভেল, এখানে মাল্টিপল টিমস ইনভলভ ছিল, নট অনলি ওয়ান টিম। সো না, সেটা আমি বলছি, এই যে জিনিসগুলো আছে ওনারা পয়েন্ট আউট করেছেন এত ডিটেলে যে আপনারা বলছেন জাস্ট রিপোর্ট পড়েছে, সামারি আপনাকে বলে দিলাম, ফার্দার আরও এক্সামিনেশন করতে হবে, অ্যান্ড দেন আরও ইনভেস্টিগেশন যখন প্রসিড করবে তাহলে আরও ডিটেলে ইনভেস্টিগেশন যেতে পারবেন। নেক্সট আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে বা গভর্নমেন্ট থেকে কী ধরনের স্টেপ নেবেন? বললাম তো আপনাকে, নাও দ্য নেক্সট স্টেপ উইল বি আফটার এক্সামিনেশন দ্য ডিপার্টমেন্ট উইল কনসিডার কি যে অ্যাজ পার ল যে নেক্সট স্টেপস হবে ইনক্লুডিং পুলিশ ইনভেস্টিগেশন সেটা নিতে হবে। থ্যাংক ইউ। যে নতুন বিল অনুযায়ী স্টেপ নিতে পারবেন না? না, এর জন্য যে আছে এখানে আইপিসিতে সাফিসিয়েন্ট, আইপিসিতে ইন্ডিয়ান পিনাল কোডে সাফিসিয়েন্ট প্রভিশন আছে। এটা তো যে কনসার্ন যে নেগলিজেন্সের ব্যাপার আছে সেটা সেকশন 3(4)A থাকে, আর যদি এটা ব্রিচ অফ ট্রাস্ট আছে, ওর বিলিং আছে, এক্সটর্শন, ওনারা কোনো জায়গাতে কমিটি বলছে অ্যামাউন্টস এক্সটর্শন, অল দোজ থিংস আর দেয়ার, যে পুলিশ আরও ভালো করে দেখে নেবে, এভিডেন্স দেওয়া হবে, কিন্তু তার কোন সেকশনে কোথায় আইপিসিতে পড়বে সেটা পুলিশ দেখবেন, যেটা এখন বলা উচিত হবে। সেটা আমি বললাম না, এটা বলা উচিত হবে না, এটা বলা উচিত হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথম প্রতিক্রিয়ার জন্য রুবির কাছে আসবো। একদম যে অভিযোগগুলো আপনারা তুলেছিলেন, চিকিৎসায় গাফিলতি, চড়া বিলিং, ভুয়ো বিলিং, সমস্ত আজকে রাজ্যের স্বাস্থ্য সচিব আমরা সরাসরি লাইভ দেখালাম, একেবারে বললেন তদন্ত কমিটি সেই ফাইন্ডিংসগুলো একদম আপনাদের অভিজ্ঞতা অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে। এবারে আমি একটাই মানে বিশ্বাস তো পুরো উঠে গেল চিকিৎসকদের ওপরে, ওদের উপরে আমরা খুব বিশ্বাস করেছিলাম, কোনোদিনও সেটা করবেন না। মানে আমি বলছি কিছু মানুষ নিঃসন্দেহে অভিযুক্ত, কিন্তু গোটা চিকিৎসক সমাজ বোধহয় হ্যাঁ এই ক্ষেত্রে এই প্রথম এরকম কোনো একটা ব্যাপার সামনে এলো, এর আগে এরকম ঠিক ব্যাপারে এবং পড়িনি। বলছেন কি অ্যামাউন্টস টু এক্সপেরিয়েন্সটা এটা দিয়ে আমার শুরু হলো তোলাবাজির সমতুল্য, যেভাবে ভুয়ো বিলিং বাড়িয়েছে এই, এবং সেই ধারায় আইপিসি অনুযায়ী মামলা হবে। তাই ওদের শাস্তি হোক। এখনো পর্যন্ত নাম আমাদেরকে মানে জানানো, ওখানেও বলছে যে বলতে পারছে না। আমরা নিজেরাই বলেছিলাম যে শ্যামল সরকার আর না বলতে পারছেন না, বললেন না, এখন পাবলিক বললেন না, তাদের নাম সামনে আসুক, চাই শুনতে চাই আরো কারা এতে দোষী, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এটাই চাই। এটাই, আর তো তাকে আর ফিরে পাবো না, কিন্তু যাদের জন্য চলে গেল হয়তো বাঁচাতে পারতাম, এইটা কি করে ভুলতে পারছি না। রুবি স্পষ্ট জানালেন যে কঠোর শাস্তি চাইছেন, এবং কারা দোষী, কারা এই সঞ্জয়ের মৃত্যু, কাদের গাফিলতিতে হয়েছে সেই নামগুলো জানতে চাইছেন রুবি রায়, সঞ্জয় রায়ের স্ত্রী। আমি ডক্টর মুখার্জির কাছে আসবো। একটা শব্দবন্ধ স্বাস্থ্য সচিব বললেন ওপর থেকে হয়েছে, আপনি বারবার এই সিস্টেমটার গলদগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন। ওপর থেকে হয়েছে মানে কি? বিলিং সেকশনের যে কর্মী তার উপর কি ধরনের ইনস্ট্রাকশন থাকে? কর্পোরেট সিস্টেম সব ক্ষেত্রে এক, এটাতে একটা মুখহীন ব্যবস্থা রয়েছে যেখানে বলা হয় দ্যাট ইজ দ্য সিস্টেম, বা এটা বলে দেওয়া হয়েছে, এরকম একটা কিছু আছে, কে বলেছে সেটা কিন্তু শেষ মুহূর্ত অবধি জানা যায় না। যে হাসপাতালের কথা হচ্ছে সেই হাসপাতালের সর্বাধিনায়ক মানে মালিক, তিনি কিন্তু পদ্মবিভূষণ পেয়ে গেছেন, ভারতরত্ন পাবেন কদিন বাদে।
এই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। তিনি কিচ্ছু জানেন না এবং এই সমস্ত হচ্ছে, এটা হওয়া কি স্বাভাবিক? বোধহয় নয়। মুশকিলটা এখানে। ডক্টর কিরণ মুখার্জির কাছে আসবো। ডক্টর মুখার্জি, আমি বলছি যে অবধি হয়েছে, স্বাস্থ্য সচিব বলছেন যে আরেকটা সিডি, সেই সিডির অথেন্টিসিটি নিয়ে তাদের সন্দেহ আছে, অর্থাৎ পোস্টমর্টম রিপোর্টে সঞ্জয়ের শরীরের ময়নাতদন্ত রিপোর্ট যা এসছে তার সঙ্গে যে অপারেশনের সিডি দেওয়া হয়েছে সেটা মিলছে না, এরম একটা ইঙ্গিত করলেন। এটা কতটা দুর্ভাগ্যজনক? তো শুনলাম, বলার কিছু নেই, আবার এই একই কথা, নিন্দার ভাষা নিয়ে যদি এরকম হয়ে থাকে যে যেটা হয়েছে সেটাকে জানানো হচ্ছে না, সেই ফ্যাক্টটা সাপ্রেস করে অন্য একটা জিনিস দেওয়া হচ্ছে। এখন এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমাদের মাননীয় স্বাস্থ্যসচিব নিজেই বললেন, যিনি বলতে পারছেন না, মানে আমার পক্ষেও এটা খুব বেশি বলা যাবে না, কিন্তু যদি এরকম হয়ে থাকে তো সেটা কি বলবো, মানে ডক্টর ধর আইপিসি অনুযায়ী পুলিশ বলছেন যে যথেষ্ট ব্রিচ অফ ট্রাস্ট আছে। এক্সটর্শন শব্দটা শুনতে হলো চিকিৎসা জগৎ সম্পর্কে, মানে এই ভুয়ো বিলিং এমনই তার তোলাবাজি সমতুল্য, সেই আইনের ধারায় বিচার হবে। আমি বলছি যে আরেকটা কোথাও বিশ্বাসভঙ্গ, এবং আমার আবার আশঙ্কা যে বিশ্বাসভঙ্গটা সার্বিক হলে কিন্তু অনেক রোগী, অনেক ডাক্তারবাবু কষ্ট পাবেন এবং তাদের ফল ভুগতে হবে। আজকে আমি শুনছিলাম যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানানো হতে পারে যারা অভিযুক্ত ডাক্তারবাবু তাদের লাইসেন্স বাতিলের। এই সবগুলো কিন্তু অবিশ্বাসের যে বাতাবরণটা তৈরি হয়েছে সেটাকে বাড়িয়ে দেবে। একদমই সুমন, আমার মনে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা, এবং এই আজকের দিনে এই মুহূর্তেও আমি বলবো যে স্লোগানটা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তুমি তুলে ধরার চেষ্টা করছো, অবসান হোক অবিশ্বাসের, এই ধরনের ঘটনা কিন্তু একটা আইসোলেটেড ঘটনা, মেবি একটা নয় 100টা, বাট অ্যাট দি সেম টাইম আমাদের মনে রাখতে হবে সমস্ত মেডিকেল কলেজ, সরকারি বেসরকারি হসপিটাল প্রত্যেক দিন আউটডোরে কয়েক হাজার নয়, কয়েক লক্ষ পেশেন্টকে সার্ভ করে, ওয়ার্ডে 10-20 হাজার পেশেন্টকে সার্ভ করা হয়। তার তুলনায় যদি 100-200 পেশেন্টের এরকম হয়ে থাকে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বাট সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন খুব বেশি পেসিমিস্ট না হয়ে যাই, কারণ এই ধরনের ঘটনা আমার যেটা আই এম অ্যাফ্রেড অফ, যেটা মাস প্যারানোইয়ার একটা যেন পেশেন্টদের মধ্যে, মানুষের মধ্যে যেন জন্ম না দেয়, সেটা হবে একটা অত্যন্ত একটা নেগেটিভ অ্যাটিটিউড। এই ধরনের নেগেটিভিজম কিন্তু কোনো সোসাইটিতেই, কোনো সম্পর্কের মধ্যেই, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ কেন, মানুষ মানুষের রিলেশনশিপের মধ্যেও যেন না ঢোকে। আজকের দিনে তুমি বলো, আজ থেকে 10 বছর আগেও একটা মানুষ আর একটা মানুষকে যেভাবে বিশ্বাস করতো, একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে যেভাবে বিশ্বাস করতো, আজ কি সেটা করে? তো এটা এই খানিকক্ষণ আগে আমরা যে ওষুধের আলোচনা করেছি, আপনারা ডাক্তারবাবুরা ওষুধ লিখছেন, তারপরে ওষুধটা আসলে জাল, কাজ হলো না, আবার সেই অবিশ্বাস ডাক্তারবাবুর উপরে এসে পড়বে এবং বলা হবে যে ওষুধে কাজ হয়নি, কিংবা সাইড এফেক্ট হলে সাইড এফেক্ট ভেবে ডাক্তারবাবু ওষুধ দেননি, আসলে ওষুধটাই জাল। আমি বলছি সামহাউ অর আদার, মানে সোসাইটির ওই ডিস্ট্রাস্টটা কিন্তু। সুমন, ব্যাপারটা কি জানো, এইটা না চিকিৎসা ব্যবস্থাটা, আমি যেমন ছোটবেলায় ভাবতাম যে প্লেনটা কেন দেরিতে চলছে, তোমার পাইলটই দেরি করেছে, মানে প্লেন মানে আমার কাছে, আমার ইমপ্রেশন ছিল প্লেন মানে পাইলট চালায়, পাইলটের হাতে সমস্ত কিছু। আমি তো জানতাম না তখন গ্রাউন্ড স্টাফ কি, ক্রু মেম্বার্স কি, তখন মেডিকেল সিস্টেমেও সমস্ত কিছু ফেস, এয়ার ট্রাফিক কন্ট্রোলটা কি, ফেস অফ দ্য মেডিকেল সিস্টেম, হেলথ মানে ডাক্তারবাবু। ওষুধের যে ব্যাপারটা, এই যে একটা এক্সপায়ারিড ওষুধের কথা হচ্ছে, তো ওষুধের এই এক্সপায়ারিড ওষুধের দুটো দিক আছে। একটা হচ্ছে ওষুধে ওষুধ নেই, যেটা উনি ওষুধে ওষুধ নেই। এবার এখানে কি হচ্ছে, আমি একটা ধরুন এপিলেপসিতে একটা কিছু, আমরা একটা ওষুধ আছে, আমি জানি এটা দিলে উনি সেরে যাবেন, ওষুধটা দিলাম, রুগী সারলো না, রুগী তার জীবন দিয়ে প্রমাণ করলো ওষুধটা খারাপ। আর আমার ক্ষেত্রে হলো কি, আমি কিন্তু জানি না এক্সপায়ারি ওষুধ, ওর মধ্যে ওষুধ নেই, আমার নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের প্রতি একটা অবিশ্বাস চলে এলো। ঠিক। আমি আবার বলবো যে অবসান হোক অবিশ্বাসের। এই যে বাতাবরণ তৈরি হয়েছে সেটা দ্রুত কেটে যাক, কোনো সঞ্জয় রায়কে যেন আর এইভাবে প্রাণ হারাতে না হয়। আমি শেষে আপনাদের দেখাবো যে শুধু অবিশ্বাস, চিকিৎসায় গাফিলতিকে ঘিরে হচ্ছে না, ওষুধ ঘিরেও হচ্ছে। একদিকে যেমন হাসপাতালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, তেমন ওষুধ জালিয়াতির অভিযোগ এই অনুষ্ঠানে আপনাদের দেখালাম। আমি শেষে আপনাদের দেখাবো ঠিক কী ধরনের ক্ষতি হতে পারে, ডাক্তারবাবুরা কি মনে করছেন এই ধরনের জাল ওষুধের ফলে সাধারণ মানুষের, যারা না জেনে ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের ওপর ভরসা রেখে, ওই ওষুধের দোকানের ওপর ভরসা রেখে প্রতিদিন হয়তো নিজেদের অজান্তে জাল ওষুধ খেয়ে চলেছে। এক্সপায়ারি ডেট, ইউজ বাই ডেট বা ইউজ বিফোর ডেট। কষ্টার্জিত টাকায় কেনা ওষুধের স্ট্রিপ বা শিশির ওপর এই লেখা দেখেই আশ্বস্ত হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু কেউ কি কোনো দিনও ভেবেছেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এই লেখা নতুন করে ওষুধের স্ট্রিপে লিখে দেওয়া যায়, যাতে মনে হয় আপনি ঠিকঠাক ওষুধই কিনছেন? চিকিৎসকেরা বলছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করলে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়, যেমন মানুষ কোমায় পর্যন্ত চলে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি বা লিভার।
অঙ্গ প্রত্যঙ্গ বিকল পর্যন্ত হয়ে যেতে পারে। অলওয়েজ আ সাইড এফেক্ট, এবং যদি আমরা দেখি যে এক্সপায়ার ডেটের ওষুধ, এর মধ্যে একটা বিভৎস ইনফেকশন থাকতে পারে। ইটস সিমিলার যে আমাদের একটা পয়জন দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারে শরীরে আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। ধরুন আপনি মেয়াদ উত্তীর্ণ জ্বরের ওষুধ খেলেন আর তারপরই শুরু হয়ে গেল বমি। There may be side effects for this expiry. সাইড এফেক্টস হতেই পারে, কারণ যে সমস্ত অ্যান্টিবায়োটিক নানারকম সাইড এফেক্টস রয়েছে, ইট মে কজ অ্যানাফাইলেক্সিস, সাডেন কার্ডিয়াক ডেথ, সব কিছুই করতে পারে। এই সমস্ত ওষুধগুলো তো আপনার লিভারে গিয়ে এদের মেটাবলিজম হয় এবং আপনার কিডনি দিয়ে বেরোয় বা অন্য কিছুতে, আপনার কিডনির পক্ষে লিভারের পক্ষে এমনি চামড়ার কোনো খারাপ প্রতিক্রিয়া হতেই পারে। আর ওষুধ যদি ক্রিটিক্যাল কেয়ারের হয় তাহলে বিষয়টি আরও আশঙ্কার হতে পারে। লাইফ থ্রেটনিং ওষুধ, পার্টিকুলার যেগুলো অ্যান্টিবায়োটিক, হাই ভ্যালু অ্যান্টিবায়োটিক লাইফ থ্রেটনিং কন্ডিশনে যখন ইন্টারভেনেসলি আমরা ইউজ করি, সেই সব ওষুধগুলো কোনোভাবেই মানে এক্সপায়ারি ডেটের বিয়ন্ড ইউজ করাটা কাম্য না, কারণ তাতে যেহেতু কাজটা কম হবে, পেশেন্টের একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশন, পেশেন্ট মরে যেতে পারে। এখানেই প্রশ্ন, ওষুধের স্ক্রিপেই যদি মেয়াদের ভুল তারিখ লেখা থাকে সেটা সাধারণ মানুষ বুঝবে কি করে? কথায় আছে, ট্রাস্ট ইজ লাইক আ পেপার, ওয়ান্স ইট ইজ ক্রাম্বলড ইট ক্যানট বি পারফেক্ট। অর্থাৎ বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগানো কঠিন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। বেলুড়ে ওষুধ ব্যবসায়ীর গুদাম ও ক্যানিং স্ট্রিটের ছাপাখানা থেকে উদ্ধার হয়েছে 3.5 লক্ষ টাকার 4 পেটি ট্যাবলেট ও ক্যাপসুল। এইসব ওষুধই নাকি মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ ওষুধের মারণ কারবার। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে বেশিরভাগই অ্যান্টিব্যাক্ট সিভি, পডিক সিভি এবং কিউটেস ফর্টেসের মতো প্রচলিত ট্যাবলেট। বিশেষজ্ঞদের মতে চর্মরোগ, টনসিলের অসুখে ব্যবহৃত হয় অ্যান্টিব্যাক্ট সিভি, কিন্তু মেয়াদ পুরনোর পর এই ওষুধ ব্যবহার করলে ফল হতে পারে মারাত্মক। বিশেষজ্ঞদের মতে ঘাম, বমি, অ্যালার্জি, শ্বাসকষ্ট থেকে রক্ত জমাট বেঁধে ধমনী পর্যন্ত ব্লক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মৃত্যুর আশঙ্কাও থাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধের তালিকায় রয়েছে পডিক সিভি। বিশেষজ্ঞদের মতে নিউমোনিয়া, টনসিলের অসুখ, হাড়ে ব্যথা, হাড়ের মধ্যে পুঁজ জমে যাওয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ রুখতে পডিক সিভি ব্যবহার করা হয়। আর মেয়াদ উত্তীর্ণ অবস্থায় এই ওষুধ ব্যবহার করলে শ্বাসকষ্ট, অ্যালার্জি থেকে সর্দি পর্যন্ত হতে পারে। তালিকায় রয়েছে কিউটেস ফর্টেস নামে আরও একটি ওষুধ। বিশেষজ্ঞদের মতে আঘাতের জেরে কোনো জায়গা ফুলে গেলে এই ওষুধ ব্যবহার করা হয়, তবে মেয়াদ পুরনোর পর ব্যবহার করলে বমি বা অ্যালার্জি পর্যন্ত হতে পারে। সমস্যাটা হচ্ছে ডাক্তারবাবুদের। আমরা তো প্রেসক্রিপশন করলাম, ওষুধ নিল রুগী দোকান থেকে, কী ওষুধ পাচ্ছে এটা দেখার আমার কোনো জায়গা নেই। এবার রুগীর কী মনে হবে, ডাক্তারবাবু ভুল চিকিৎসা করছেন, অথবা ওষুধ এমন দিলেন যে আমার রোগটা সারল না। তো এই জায়গাটা সমস্যা থেকেই যাচ্ছে। ভাবুন, এভাবেই সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চলছিল ছিনিমিনি খেলা। মুনাফার কাছে তুচ্ছ এ জীবন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি।